আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় জামায়াত ফেরেশতাদের দল নয়। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট লেখক মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। আমাদের সঙ্গে আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর আব্দুল মান্নান। আপনাকেও ২১-এর রাতে স্বাগত জানাচ্ছি। জামায়াত ফেরেশতাদের দল নয়, সম্প্রতি এই মন্তব্যটি করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আমি আলোচনায় যাবার আগে আমি কয়েকটি ঘটনা উল্লেখ করতে চাই এবং তার বক্তব্যটিও উল্লেখ করতে চাই। আজকেও আমরা দেখেছি যে যশোরে জামায়াত এমপির বাড়িতে পুলিশ পাহারায় আছে। আমি সেই ঘটনাটি উল্লেখ করতে চাই। যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। এমপির মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণের অভিযোগে এই কর্মসূচি পালন করা হয়। আরেকটি ঘটনাও আছে, আমি সেটিও উল্লেখ করতে চাই। পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। আমি ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটি একটু উল্লেখ করতে চাই। জামায়াত ইসলামী ফেরেশতাদের দল নয়, তাই দলের নেতাকর্মীদেরও ভুল ত্রুটি ও অন্যায় হতে পারে। তিনি বলেছেন, দেশ ও জাতির স্বার্থে সবাইকে দলের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়ে বলেছেন, অন্যায় প্রমাণিত হলে তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করার প্রতিশ্রুতি রয়েছে জামায়াতের। তিনি খুব চমৎকার কথা বলেছেন, ভুল ত্রুটি হতে পারে, সংশোধনের কথা বলেছেন। আমরা দেখেছি এই বক্তব্যটি সাধারণত সাতক্ষীরা ৪ আসনের যে ঘটনাটি আমরা দেখেছি, যে সেই ঘটনার পর জামায়াত ইসলামের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারপরে তিনি এই বক্তব্যটি দিয়েছেন। এবং এর পরে আমি যে প্রথম ঘটনাগুলো উল্লেখ করলাম, তার পরের ঘটনাগুলো আসলে সংশোধন কি হচ্ছে, সেই প্রক্রিয়াটা কত দূর? আমি মান্নান ভাইকে দিয়ে শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। তো জামাত ফেরেশতাদের দল নাই, এই বক্তব্য একটা প্রচলিত বক্তব্য আছে। আমিরে জামাত সেটাই কোট করেছেন। ফেরেশতার চেয়ে মানুষ কিন্তু শ্রেষ্ঠ। হ্যাঁ, এই জায়গাটা আমরা অনেক সময় ক্রস করি আর কি, বা নিজেরাও নিজেদেরকে রাখতে পারি না। ফেরেশতাদেরকেও যদি মানে মানুষের যা যা করার এখতিয়ার আছে সেই এখতিয়ার দিয়ে দুনিয়ায় পাঠানো হতো, তারাও ক্রস করতো, এটা প্রমাণিত, কোরআনে এর বর্ণনা আছে। ফেরেশতাদেরকে অন্যায় করার কোনো এখতিয়ারই দেওয়া হয় নাই, তারা কোনো অন্যায় করতে পারে না। দে আর বাউন্ড টু ডু হোয়াট অর্ডেইন বাই অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সো দ্যাট ফেরেশতাদের অন্যায়ের কোনো অপশনই নেই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, সে চাইলে কি করতে পারে, ভালো কাজও করতে পারে, অন্যায় কাজেও যুক্ত হতে পারে, এবং ভালো মন্দ পার্থক্য করার জ্ঞানও দিয়েছেন, কিতাবও দিয়েছেন, নবী রাসূলও দিয়েছেন, এবং সেই কিতাবগুলো আমাদের সামনে হুবহু অ্যাজ ইট ইজ আছে, আমরা এটা অনুসরণ করতে পারি। কিন্তু সাথে সাথে মানুষের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এটাই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তানকে লাগিয়ে দেওয়া হয়েছে। শয়তান আছে, শয়তানের কর্মসূচি হচ্ছে ভালো মানুষদেরকে রাইট ট্র্যাক থেকে কি করা, বিপদগামী করা, তাকে দিয়ে পাপ করানো, তাকে দিয়ে অন্যায় করানো, তাকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা কিন্তু এটা এই শয়তান অ্যাপিল করেছিলেন যে আমি মানুষকে বিভ্রান্ত করব। তাহলে প্লিজ আমি এই জায়গাটা একটু সামান্যর ভিতরেই শেষ করছি, যে আমি তাদেরকে বিভ্রান্ত করব, আমাকে একটু অপরচুনিটি দাও, আমি যাতে সব দিক দিয়ে তাদেরকে আক্রমণ করতে পারি। আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছিলেন যে আমার যারা প্রকৃত বান্দা তাদেরকে তুমি বিভ্রান্ত করতে পারবে না, এটা আল্লাহও চ্যালেঞ্জ নিয়েছিলেন। এর অর্থ হচ্ছে এটাই, আমিরে জামাত যেটা বলেছেন, মানুষের দল আমরা, আমাদের ভিতরে মানুষ হিসেবে শয়তানের ওয়াসওয়াসা, প্ররোচনা, দুনিয়ার লোভ, অন্যান্য কিছুর কারণে কি হতে পারে, ডেভিয়েশন হতে পারে। কিন্তু ডেভিয়েশনটাকে আমরা লালন করি না, পালন করি না, এবং সেটাকে প্রমোট করি না। সাথে সাথেই একজন এমপি মানে পার্লামেন্ট মেম্বার, তার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত স্পিকার এবং সিইসির কাছে মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়ার ব্যবস্থা দল বহিষ্কার করেছে। দল বহিষ্কার করলে এখন কি সিদ্ধান্ত নিতে পারে, এটা স্পিকার এবং রাষ্ট্রের যে সিইসি তাদের পরে চলে যাবে। তাহলে জামাত কিন্তু এখানে সাথে সাথেই করে নাই। কেন? পর্যাপ্ত পরিমাণ প্রমাণ তাদের কাছে থাকা দরকার ছিল।
মানে চাইলেই কিন্তু এটা করা যায় না। একজন ব্যক্তির এটা রাইট আছে যে যা তার সম্পর্কে শোনা গেল সেটা রাইট কিনা এটা প্রমাণের জন্য। জামাত কখনো কখনো লেটের সিদ্ধান্ত নেই এই কারণেই যে তার কাছে তথ্য উপাত্তগুলো বিভিন্ন মুখে আসে, কোনটা সঠিক এটা প্রমাণের জন্য সময় লাগে। এটা আপনিও জানেন, এটা যে কোনো বিচার এটা হতে পারে। তো ঠিক সেরকম একটা ঘটনার কারণেই কিন্তু উনি বলেছেন। আমরা যেগুলো অনেক সময় মিডিয়াতে আসে বা ইয়েতে হয়, আমরা কিন্তু আমাদের ইন্টারনাল সাংগঠনিক শৃঙ্খলার জন্য যতগুলো ব্যবস্থা নিই, ইন্টারনাল ব্যবস্থা নিই, সেইগুলো আমাদের কোনো মিডিয়াতেও আমরা দিই না। যেগুলো আমাদের নিজেদের সোশ্যাল ইয়েতে থাকে না, সেই লোকগুলোর ব্যাপারে কিন্তু আমাদের ইন্টারনাল ব্যবস্থাপনা এবং দলীয় শৃঙ্খলা নষ্ট অন্য ব্যাপারে আমাদের এই ব্যবস্থা একটা চলমান প্রক্রিয়া থাকে। হ্যাঁ, যেগুলো বহিষ্কার উপযোগী সেগুলো আমরা পত্রিকা দিয়েই করি, আর যেগুলো ওই ব্যক্তি রিপিটেন্ট হয়ে সে সংশোধনের সুযোগ থাকে তাকে আমরা সংশোধনের সুযোগ দিই। সে ফর এক্সাম্পল, আপনি যদি আমার ভাই হন আর আমিরে জামাতের কাছে যে যদি বলেন মিস্টার আব্দুল মান্নান আমার ব্রাদার আমার বাবা মার সম্পত্তি থেকে সে 1 শতক জমি নিয়ে আটকে রেখেছে, আমি এর বিচার চাই, এটা আপনি প্রুভ করতে পারলে যদি আমি না দিই আমার পদ পদবি কিন্তু থাকবে না। জামাত এতটাই স্টিক, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না। আজকে বলেন চাঁদাবাজি বলেন, হত্যা বলেন, রাহাজানি বলেন, দখল বলেন, বাণিজ্য বলেন, সন্ত্রাস বলেন, ধর্ষণ বলেন, সমস্ত জায়গায় মানুষ হিসেবে একজনের হচ্ছে 95% আর একজনের হচ্ছে মাঝে মধ্যে হয়। তা আপনি কোনটাকে এক্সাম্পল হিসেবে ধরবেন, কোনটাকে আইডল হিসেবে ধরবেন? অর্থাৎ আপনাকে তো মেজরিটিটাকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। তাহলে একটা ভালো মানুষের আধিক্য কোথায় আছে? একসাথে এত ভালো মানুষ আপনি কোথায় পাবেন, কোন অর্গানাইজেশনে পাবেন বাংলাদেশে? হ্যাঁ, অনেকে পলিটিক্স করে না, পলিটিক্সের সাথে সংযুক্ত না, জনগণের সাথে এই সমস্ত ডিলিংসে নাই, তাদের তো এই জাতীয় অন্যায় করারও কি নাই, সুযোগ নাই। সেটা তো এক্সাম্পল না। এই জন্য আমিরে জামাত যেটা বলেছেন উনি রাইটলি বলেছেন। আর আপনি যশোর 4-এর কথা বলেছেন, যশোর 4-এর ভিতরে আমার জন্মস্থান এবং যিনি এমপি ওই আসনে আমাদের গ্রামের আসনেই উনি এমপি এবং আমাদের বড় ভাই। আমি জানি এই ফ্যামিলি সম্পর্কে জানি, ওনার সম্পর্কে জানি, ওনার মেয়ের সম্পর্কে জানি। আপনারা দেখেছেন উনি লাইভে এসে 5-7টা ডাক্তারের কি করেছেন, প্রেসক্রিপশন উনি শো করেছেন এবং বলেছেন আমি ইন্ডিয়াতেও গিয়েছি, ওনার মানসিক রোগী ওনার মেয়ে। তো ওনার মেয়ে মানসিক রোগী হিসেবে কি অনেক ধরনের পাগলামি, অনেক ধরনের অগ্রহণযোগ্য কাজ করেন, এটা তো উনি অস্বীকার করেন নাই। কিন্তু ন্যাচারাল অবস্থায় করেন না, তার মানে ডিজিজের কারণে করেন। এখন এটাকে যদি আপনি কি করেন সাধারণ পলিটিক্যালি কিংবা সাধারণ অন্য একজন মানুষের মতো কাউন্ট করেন, তাহলে তো ওই ব্যক্তি, পরিবার এবং ওই যার ডিজিজ আছে তার উপরে একটা ইনজাস্টিস হয় এবং সেটাই ঘটেছে। সেটার কারণে তার ওখানে মব সৃষ্টি করা হয়েছে, তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। হতে পারতো মাদ্রাসা কর্তৃপক্ষ বা অভিভাবক যারা তারা আইনের আশ্রয় নিতে পারতো, থানায় অভিযোগ দিতে পারতো যে ঠিক আছে মিস্টার গোলাম রসুল তিনি একজন এমপি, তার স্ত্রী বা তার মেয়ে আমাদের এই প্রতিষ্ঠানে এসে বাচ্চাদের সাথে অসদাচরণ করছে, এখানে পাগলামি করে, এখানে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার এই অ্যাক্টিভিটিসের কারণে আমরা কি ক্ষতিগ্রস্ত, আমাদের এখানে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমরা থানার কি হলাম, দ্বারস্থ হলাম। অথবা জামাত ইসলামীর কাছেও যাইতে পারতো, কিন্তু কোনো জায়গায় তারা না যে সরাসরি তার চরিত্র হনন করার জন্য, তার উপরে আক্রমণ করার জন্য এই কাজটা করলো। কাজে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পটুয়াখালীর এই বিষয়টা আমাদের কাছে এখনো আমি দলীয়ভাবে আমি অবগত নাই। যদি এটা হয়ে থাকে অবশ্যই তার বিরুদ্ধে আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত তো এটা প্রমাণ হতে হবে। পটুয়াখালী এবং ওই অঞ্চলে মানে আমি কি বলবো, আমার একজন আত্মীয় সেখানে কর্মরত ছিল আর কি, এরকম প্রচুর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মামলা হয়। কাজেই আমরা যদি এটা সত্যি সত্যি প্রমাণিত হয় তাহলে জামাতে তো তার স্থান হবে না এবং জামাত তার পানিশমেন্ট চাই, অবশ্যই চাই, জামাত এগুলো স্থান দেবে না। বাট সেটা যাচাই বাছাই না করে প্রমাণ না করা পর্যন্ত একজন ব্যক্তিকে আমি ধর্ষক বলতে পারি না। জি, এটা সম্ভব। আমি আপনার কাছে আবারও আসবো। আমরা সম্প্রতি কামাল ভাই, আপনি যেহেতু গণমাধ্যম আছেন, কাজ করেন, আমরা সম্প্রতি এই বিষয়গুলো দেখেছি, বিশেষ করে জামায়াতের বিভিন্ন ঘটনা আমরা সোশ্যাল মিডিয়া বা মান্নান ভাই একটি কথা বললেন যে শয়তানের প্ররোচনায়, তাহলে দোষ সব শয়তানের? জি, শয়তানকে দোষারোপ করা খুব সহজ, খুবই সহজ। আবার শয়তানও কিন্তু ফেরেশতা কুলের সদস্য, ওই কমিউনিটির একজন সদস্য, খুব বড় মাপের ফেরেশতাই ছিলেন তিনি, ধর্মীয় বয়ানে আমরা যেটা পাই। তো এই প্রসঙ্গটা কেন আসলো
যে জামাত ফেরেশতাদের দল নয়। ফেরেশতা, যেটা মান্নান ভাই স্পষ্ট বলেছেন, মানুষের চেয়ে উত্তম নন। ফেরেশতার চেয়ে ইনসান, অর্থাৎ মানুষের অবস্থা এবং অবস্থান অনেক উপরে। কিন্তু প্রসঙ্গ জামাত। কেন জামাত? জামাত এই কারণে, গড়পড়তা একটা ধারণা পোষণ করা হয়, যতই জামাত বিরোধিতা থাকুক, জামাতের প্রতি রাজনৈতিক কারণে অসহিষ্ণুতা থাকুক, কিন্তু একটা গড়পড়তা ধারণা আছে, যে ধারণা হচ্ছে যে জামাতে ইসলামের লোকজন তুলনামূলক শিক্ষিত, কম শিক্ষিত লোকজন কিন্তু জামাতের সাথে খুব একটা সম্পৃক্ত হন না। আবার শিক্ষিত বলতে সবাই মাদ্রাসা শিক্ষিত তাই নয়, কিন্তু জেনারেল এডুকেশনের অনেকও জামাতের সাথে আছে। তো যে কারণে তাদের কাছে কিন্তু প্রত্যাশাটা একটু বেশি থাকে। বিশেষ করে এই যে আপনি 2-3টা বর্ণনা দিয়ে দিলেন, এগুলোর সাথে জামাতকে কিন্তু মানুষ ধারণা করে না বা মানায় না। এই জন্যই তো এই খবরগুলো এই জন্যই গুরুত্ব পাচ্ছে বেশি। জামাতকে খুব হিংসা করে আক্রোশ করে হচ্ছে তা কিন্তু নয়, প্রত্যাশা করে না। প্রত্যাশা করে না। তো এবার আপনি দেখেন কতগুলো শব্দ আছে জাকির ভাই, আপনি আমি, আমরা যারা এই ধর্মের সাথে খুব সম্পৃক্ত নই, মোটামুটি একটা ধর্ম পালন করি আমরা, তারা ওই শব্দগুলোর বিষয়ে একটু সচেতন থাকি। যেমন ধরুন, যশোরে যিনি, উনি রসুল, গোলাম রসুল। সাতক্ষীরায় যিনি, উনি ইসলাম, গাজী নজরুল ইসলাম। অনেক গাজী, আবার আবার গাজী, গাজীও কিন্তু মুক্তিযোদ্ধা, তার উপর মুক্তিযুদ্ধ, অর্থাৎ যুদ্ধ ফেরত, শহীদ হন নাই। 71-এর মুক্তিযুদ্ধ, 71-এর যুদ্ধে তিনি শহীদ হননি, যুদ্ধ ময়দান থেকে ফেরত এসেছেন, অর্থাৎ গাজী। আবার যিনি পটুয়াখালীতে, উনিও ইসলাম, শহীদুল ইসলাম। আপনি খেয়াল করে দেখুন, তো এগুলো মানায় না। আবার জামাত তো নিজেও ইসলাম, জামাতে ইসলাম। আর এই মধ্যবর্তী জন, অর্থাৎ গাজী নজরুল ইসলাম যিনি, তারে দিয়ে কিন্তু জামাত মোটামুটি কয়েকটা দিন একটু একটা ভিন্ন হাইপেও উঠেছিল। যখন জামাতকে রাজাকার বলা হতে শুরু করলো, স্বাধীনতা বিরোধী বলা হতে শুরু করলো, স্বয়ং স্পিকার একদিন তার নিজস্ব বক্তব্যে বলে দিয়েছেন যে না, জামাতেও মুক্তিযোদ্ধা আছেন, তিনিও ব্যক্তিগতভাবে চেনেন। উদাহরণ হিসাবে বলেছিলেন গাজী নজরুল ইসলামের নাম। ওই ভদ্রলোক কিন্তু মোটামুটি জামাতকে সর্বনাশ করে দিলেন, নিজের সর্বনাশও করলেন, জামাতকেও সর্বনাশ করলেন। কিভাবে? আপনি দেখেন, একই সময়ে মনে করে দেখুন, দুটা ছবি কিন্তু আমরা কাছাকাছি দেখেছি। একটা হচ্ছে জামাতের আমির ত্রাণ বিতরণ করছে চট্টগ্রাম, খালি গায়ে, কোমর পানিতে নেমে গেছে। আর ঠিক পাশের ছবিটা দেখা গেল গাজী সাহেবের ছবি, ওনার কাণ্ডকীর্তি। তা আপনি দেখেন নিউজ ভ্যালুতে কোনটা সামনে চলে আসছে। আবার মানুষ এ ধরনের বিষয়ে মজা পায়। আর যশোরের যেটা, এটা নিয়ে কিন্তু ভার্সন দুটো আছে। যেটা একটা মান্নান ভাই বলেছেন যে মেয়েটা একটু অস্বাভাবিক, জামাতের পক্ষ থেকে সেটি বলা হয়েছে। কিন্তু আবার তাদের বিপক্ষ শক্তি থেকে বলা হচ্ছে যে মেয়েটা এডিক্টেড, মাঝে মধ্যেই মদ খেয়ে অনেক রাতে বাসায় ফিরে। অর্থাৎ যার যেটা সুবিধা, ওই বয়ানটাও কিন্তু কারো কারো ভালো লাগে, যে জামাতটা আমরা যত ভালো মনে করি আসলে তত ভালো নয়, রাত বিরাতে তারা অন্য কিছু করে। এই অর্থ কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। তবে মেয়েটা জামাত শিবিরের পোস্টেড কেউ কিছু না কোনো জায়গায়, তার বাবা এমপি। তো এখন সেই জন্যই তো আলোচনাটা, এই জন্য অবস্থা এখন যে এদিকে যাচ্ছে কালেকটিভলি, শুধু জামাতের কথা নয়, জামাতের এই দশার মধ্যে কারো কারো মধ্যে একটা পুলক আছে, যে জামাত বাংলাদেশের এই 54-55 বছরের রাজনীতিতে কাদের? তাদের প্রতিপক্ষদের। এখন তো প্রতিপক্ষ বিএনপি, সরাসরি প্রতিপক্ষ বিএনপি। বিএনপির কাছে একটু ভালো লাগছে, লাগাটাই তো স্বাভাবিক। কিন্তু মধ্যবর্তী যে আরও কারো কাছে একটু একটু ভালো লাগে, একটু কাতুকুতুও আসে, এটা কিন্তু বিএনপি এবং জামাত দুজনের উপলব্ধি করার বিষয় আছে। কারণ জামাত নিয়ে কোনো বয়ান হলে একসময় বিএনপি কিন্তু সেটার প্রতিবাদ করত। জামাত নেতাদেরকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, বিএনপি কিন্তু প্রতিবাদ করেছিল। তো ওই অবস্থানে এখন বিএনপিও নেই, ওই অবস্থানে এখন জামাতও নেই, বরং অবস্থান ঠিকঠাকভাবে আছে শেখ হাসিনার। তার মানে কি, বিএনপির বয়ান যদি আপনি আমলে নেন, এখন যেটা বিএনপি বলছে, তাহলে শেখ হাসিনা সঠিক কাজ করেছিল। আবার এই যে বিএনপিকে আর জামাতকে শেখ হাসিনা কিন্তু এক শব্দে নিয়ে এসেছিলেন, বিএনপি জামাত, মনে হয় যেন দুইটা মিলে, মাঝে মাঝে জামাত বিএনপি, মাঝে মাঝে জামাত বিএনপিও বলতো। এমনকি কোটা সংস্কার আন্দোলন, শেখ হাসিনা কিন্তু বলছেন এটা কোটা সংস্কার আন্দোলন নয়, এটা বিএনপি আর জামাতের দুষ্টামি। তার মানে তিনিও তার মতো করে সঠিক। তো রাজনীতিবিদদের অবস্থা হচ্ছে তারা সবসময় সঠিক, এতই সঠিক, 3 বেলা 3 রকমের সঠিক হন ওনারা। সকালেও সঠিক, দুপুরেও সঠিক, বিকালেও আবার সঠিক।
অন্তত আমার এই গণমাধ্যমের একজন কর্মী হিসাবে আমি যতটুকু অভিজ্ঞতা দেখেছি, তাদেরকে ভিন্ন ভিন্ন অবস্থানে দেখেছি। তাদেরকে আওয়ামী লীগের সাথে চলাফেরায়ও দেখেছি, লিয়াজো কমিটির ওই অ্যাসাইনমেন্ট আমি কভার করেছি নিয়মিত। আওয়ামী লীগের সাথে তাদের কত খাতির, বিএনপিকে রীতিমতো নাকানে চুবানি খাইয়ে ফেলেছিল কিন্তু এই আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি তিনটা মিলে। তখন প্রশ্ন ছিল, বিএনপির থেকে বেশি প্রশ্ন করা হতো যে একটার নাম স্বৈরাচার আর একটার নাম রাজাকার। তো আবার আওয়ামী লীগ থেকে ব্যাখ্যা দেওয়া হতো যে স্বৈরাচার আর রাজাকার এগুলো গণতন্ত্রের প্রশ্নে এক হতে পারে। আবার এই জামাত যখন বিএনপির সাথে মিতালি করলো, জোটও করলো, বললো যে না, গণতন্ত্রকে একটু হেলদি, একটু সামর্থ্যবান করতে গেলে রাজাকাররাও লাগে। তো এই যে তারা তিন বেলা তিন কিসিমের সত্যের মধ্যে জনগণকে নিয়ে যাচ্ছেন, জনগণও তো বুঝতে পারছে। এখন যে এইসব বুলিং হচ্ছে, কোনোটা বুলিং বলবো আমি, বা সাদা বাংলায় যদি বলি চরিত্র হনন, তো এই চরিত্র হননের মধ্য দিয়ে নেতাদের স্ত্রী কন্যারাও কিন্তু রেহাই পাচ্ছেন না। নমুনাটা কিন্তু বড় খারাপ। সামনের দিকে বাংলা সিনেমার বিজ্ঞাপনের মতো শুরু হয় কিনা, হ্যাঁ ভাই আসিতেছে ধামাকা, নমুনা কিন্তু খুবই খারাপ। জামাতের দিক থেকেও সোশ্যাল মিডিয়ায় আমরা খেয়াল করছি গত কয়েকদিন যে তাদের কাছেও নাকি কি আছে বিএনপি নেতা কর্মীদের, এটি তো আমরা শুনছি, একটু একটু করে নাকি ছাড়বেন। তো এই ছাড়াছাড়ির মধ্যে থাকলে জনগণকে একটা বিনোদন দিবেন আপনারা। মানন ভাই বলতে পারবেন ভালো, শুধু একটু তাদের কাছে বিনোদন কি দিবেন। আছে আসলে আর ছাড়ার এর মতো? মধ্য দিয়ে আপনারা যার যার অবস্থান থেকে যেই মেসেজ মাঝে মধ্যে মুখ ফসকে হোক আর ফ্রুটিকা খেয়ে হোক দিয়ে ফেলছেন, এর মধ্য দিয়ে জনগণও কিন্তু আপনাদেরকে একটা মানদণ্ডে নিয়ে যাচ্ছে যে আপনারা কে কতটুকু সত্য বলেন, কে কতটুকু ইসলাম, নির্বাচন আসলে কোন হাদিসটা শোনান, এমনকি মদিনা সনদে পর্যন্ত নিয়ে যান। আবার সংসদে দেখি মাঝে মধ্যে একটা ভিন্ন সেশনও হয়ে যায়। সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এগিয়ে আসেন, একটু আগে গালাগালি করলেন, হঠাৎ করে আবার কোলাকুলিতে পড়ে গেলেন। এগুলো মানুষ কিন্তু তথ্যও নিচ্ছে, বিনোদনও নিচ্ছে। আর এটা সত্য, জামাত তো তার রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। বিএনপি তার রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। কালেকটিভলিও করবে, আবার আলাদাও করবে। এটা হয়ে আসছে রাজনীতিতে, দোষের নয়। কিন্তু আলাদা হতে গিয়ে যেসব বয়ান দেন, তখন তো তার পূর্ববর্তীজন যে বয়ান দিয়ে গেছেন ওগুলোর সত্যতা কিন্তু প্রকাশ পায়। কারণ এরই মধ্যে আপনারা নিজেরাই বলছেন বিএনপির কে কে কোথায় কোন স্টাইলে গুপ্ত ছিল। আবার বিএনপিও আপনাদেরকে ছাড়ছে না বলতে যে আপনারা আসলে দিনে এইদিকে থাকলেও রাতে ওইদিকে ছিলেন, বা কি কি সুবিধা নিয়েছেন। আবার আপনাদের যারা সহযাত্রী তাদেরকে কিন্তু একটা বিপদে ফেলে দিলেন বিএনপি এবং জামাত দু দলে, অর্থাৎ এনসিপিকে। কারণ এদের বুঝ কম, বয়সও কম, এটা সত্য, এটা গোপন রাখার বিষয় নয়। এই উদীয়মান দলটাকেও আপনারা মোটামুটি মাজা ভেঙ্গে দেওয়ার বিষয়ে এই দুই দলের মধ্যে কিন্তু আবার দেখেন ভালো মিল আছে। কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, আর আওয়ামী লীগের তো মিল আগে থেকেই আছে যে এদেরকে উঠতে দেয়া হবে না। এরা কিন্তু অনিরাপদ অবস্থায় আছে। দেখেন হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তারা কিভাবে শিকার হচ্ছে, পাশে কিন্তু কাউকে পাচ্ছে না। তো এরকম একটা অবস্থায় সামনের রাজনীতিতে দুটা মেসেজ পরিষ্কার: তারুণ্যকে বরবাদ করে দেওয়া হচ্ছে, আপনাদের স্ত্রী সন্তানদেরকেও আপনারা কিন্তু নিরাপদ আর রাখতে পারছেন না। আপনাকে ঘায়েল করতে গিয়ে আপনার স্ত্রীকে টেনে আনা হচ্ছে, আরেকজনকে আপনারা ঘায়েল করতে গিয়ে তার মেয়েকে টেনে আনছেন। এগুলো ফুল স্টপ পড়বে বলে আপাতত কিন্তু লক্ষণ আমরা দেখছি না। মানে কাদা ছোড়াছড়ি হয়তো সামনে আরো বাড়তে পারে আর কি। আমি আপনার কাছে আসবো কামাল ভাই, আমি আবারও মান্নান ভাইয়ের কাছে আসতে চাই। অনেকগুলো বিষয় কামাল ভাই তুললেন, যে হবিগঞ্জের একটি ঘটনা, আমরা একেবারে আজকেরই ঘটনা, সেখানে 144 ধারা জারি করা হয়েছে, 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে, পরিস্থিতি এতই উত্তেজনাকর। কিন্তু সেখানে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা এনসিপির, যেহেতু এখনো পর্যন্ত তারা 11 দলীয় জোটে আছে, কিন্তু সেই কোনো অবস্থা, কোনো বক্তব্য আমরা এখনো পর্যন্ত দেখিনি। কারণ কি? এনসিপি কি আসলে একাই ছেড়ে দিচ্ছে জামাত? না, এটা ঠিক না। আমার মনে হয় যে যেটা বিএনপি করেছে গতকাল, মানে একবারেই দেখলাম একটা লাল টি শার্টে ছাত্রদল লেখা, একবারে হবিগঞ্জ জেলা, মানে এরকম একটা টি শার্ট পরে লাঠি নিয়ে, রড নিয়ে, যেভাবে একবারেই নগ্ন হামলা, যেটা ফ্যাসিস্ট আমলেই মানুষ ডিজার্ভ করত, এটার কোনো প্রয়োজন ছিল না। আপনাকে যে কোনো কিছুর প্রতিবাদ করার আরও অনেকগুলো উপায় আছে, প্রশাসন আছে, আপনি ডিসেন্ট ওয়েতে এগুলো করতে পারেন। কারোর ব্যাপারে কোনো অভিযোগ থাকলে এটা পলিটিক্যালিও কি করা যায়। মানে রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে তো বিষয়টা, কিন্তু আমি এটা বলি
তাহলে এই যে মানে একবারে দেখেন যে গাড়িটা ভাঙচুর করা হচ্ছিল মিডিয়ার গাড়ি, সে বলছে আমি রেন্ট টেকারের গাড়ি, সেই লোকটাকে কিভাবে মানে বেদম প্রহার করা হলো এবং হাসপাতালে গিয়েছে, হাসপাতালের সামনে যেও কি করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আজকের বিএনপি বা যুবদল বা ছাত্রদলের এই লোকগুলো যদি মনে করে যে হবিগঞ্জে আমরা একটু শক্তিশালী আছি, আমরা যা ইচ্ছা তাই জবাব দিব, তাহলে ঠিক আছে, যেখানে আপনার আরেকজনের জবাব দেওয়ার জায়গা আছে সেখানে তো সে জবাব দিবেই। এই জবাব আপনাকে কোথাও না কোথাও পাইতে হবে, পাইতে তো হবেই। এই জবাব থেকে আপনি কিন্তু কি হবেন না, মুক্ত হবেন না। কাজেই বুঝে শুনে কাজ করতে হবে। যদি কন্ট্রোল না করা যায় তাহলে ফ্যাসিস্টকে বিদায় করে আমরা যে অ্যাচিভ করতে চাচ্ছি সেই অ্যাচিভমেন্ট থেকে আমরা সবাই কিন্তু বঞ্চিত হব। সেই দিকেই আমার ভাই ইঙ্গিত করেছেন। বঞ্চিত না, রীতিমতো আক্রান্ত হব। এরপরে আপনি দেখেন আমার ভাই অনেকগুলো নাম বলে সাথে রসুল, ইসলাম, এটা ওটা গাজী টাজি উল্লেখ করে, এটা মানুষের এই দেশের নাম, আমাদের সবার নামের সাথে ইসলাম আছে। আমাদের এই দেশের মা বাবা দাদারা মানে কোরআন ঘেটে হাদিস ঘেটে হুজুরদের কাছে যে নাম চয়েস করে নিয়ে আসে। আপনি আমাদের সবার নাম যদি এখানে আমরা বিশ্লেষণ করি তাহলে মোস্তফা তো রাসূলের নামের সাথেই নামের অংশ, হ্যাঁ নামের অংশ। এটা তো আপনি জাকির, এটা কোরআনের বর্ণিত শব্দ, ঠিক আছে, সতর্কতার পর্বটা বেশি। তাহলে এই যে দেখেন এগুলো নিয়ে আমরা কোনো নামের সাথে কোনো কিছু ইনক্লুড করতে না। নামের ইজ্জত রক্ষা করার একটা বিষয় আছে। না, ইজ্জত রক্ষা, এখন মনে করেন নাম একরকম কাম একরকম, এটা ব্যক্তির চারিত্রিক প্রবলেম, কিন্তু ওই নামগুলোকেও আমরা বিতর্কিত না করি। সেখানে যে আমি যেটা বলতে চাই, আপনি তো নাম এভাবে বললে বহু নাম বলা যাবে। ভাই যেমন বলতেছে যে আমাদের কাছে নাকি অনেক তথ্য আছে, হবিগঞ্জের বিষয়টি আসি আমি। আপনি মানে সিলেটের একজন এমপির ভিডিও তো আছে, তারপরে উত্তরবঙ্গের প্রতিমন্ত্রীর ভিডিও তো আছে। তো এগুলোর ব্যাপারে বিএনপি কী ব্যবস্থা নিচ্ছে? এগুলো নিয়েও তো মানুষ বিনোদন করতেছে, এগুলো নিয়েও তো সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। কই জামাত ইসলামীর মতন একটা সাহসী সিদ্ধান্ত বিএনপি করুক। যদি আজকে বিএনপি একজনের ব্যাপারে ডিসিশন নেই, সারা বাংলাদেশে বিএনপির এক নেতা আর এক নেতা সব কিছু ওপেন করে দেবে, তখন কেউ তো নিরাপদ হবে না। কারণ এই দলে বেশিরভাগ মানে একবারে বেশিরভাগই এরকম, মানে হয় কেউ মাদক, নাই কেউ নারী, নাও কেউ চাঁদাবাজি, নাই কেউ ধর্ষণ, এই বিভিন্ন টাইপের আছে। এটা আমরা বলছি যে না, যে আমির জামাতরা বলছেন আমরা ফেরেশতা না, তার অর্থ হচ্ছে আমরা অন্যায় আমাদের দ্বারাও হতে পারে, কিন্তু আমরা অন্যায়কে লালন করি। সেটাই আজকে আলোচনার বিষয়, যে ফেরেশতাদের দল নয়। এই যে কয়দিন আগে কথাটা ভাইরাল হলো, একটা ফ্যামিলি কার্ড নিতে হলে রাত 12টায় পুকুর পাড়ে আসো। একজন নারী কিন্তু একটা মানে সাবলীল শেখা, কয় তুমি তো আমার পরিচয় মামা হও, তো তুমি এটা আবার আমাকে কিভাবে বলো? আরে ওর সমস্ত পরিচয় রাখো। রংপুরে যেটা ঘটেছে, নেতা সফর করবে, বলছে একটু কোচি মেয়ে দেখে নিয়ে আসো। এটা কি একজন রাজনীতিবিদের বক্তব্য হতে পারে? এবং সেটা নিয়ে আবার একজন মহিলা দলের কর্মীর সাথে নেতা কি করতেছে আলোচনা করে কিভাবে ম্যানেজ করা যায়, সেই কর্মসূচি শুরু হয়ে গেছে। তা যে দলে এইগুলো আছে তারা আবার মানে চালন হয়ে সুসকে কখনো ছিদ্রর ব্যাপারে কোশ্চেন করা কখনো উচিত না। এই যে আমি আর কি বলবো, আমি এগুলো নিয়ে বেশি করতে চাই না। নিয়ে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, রাশেদ খান বলেছেন বিএনপির মানে প্রধানমন্ত্রীর এখন রাজনৈতিক সহকারী হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন, তিনি বলছেন সারা বাংলাদেশে নাকি জামাত ইসলামীর সহযোগিতায় এনসিপি পদযাত্রা করতেছে। তো ওরা তো ওয়েট করতেছে যে এই হবিগঞ্জের ঘটনায় ইনস্ট্যান্ট কেন জামাত একটা বিবৃতি দিয়ে মিছিল করে না, তাহলেই তো আমাদের বক্তব্যের একটা সত্যায়ন আমরা করতে পারি। কাজেই রাজনীতিক কোন কর্মসূচি কোন বিবৃতি কখন দিতে হবে এটা বুঝে শুনেই দেওয়া হবে। আর আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, দেখেন ওখানে একটা স্লোগান কিন্তু উচ্চকিত হয়েছে। স্লোগানটা কি? বিসি চমৎকার, হ্যাঁ ছাত্রলীগের পাহারাদার। চিন্তা করেন যে আপনি অফিসের ভিতরে নিয়ে এসে ছাত্রলীগকে প্রোটেকশন দিচ্ছেন, অথচ বাংলাদেশের আইন বলছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাহলে নিষিদ্ধ ঘোষিত একটা পার্টির লোকদেরকে নিয়ে আপনি এখানে কি করছেন? আবার ছাত্র দল তাদেরকে কি দিচ্ছে? শেল্টার দিচ্ছে এবং বলে দিচ্ছে কত বড় কথা। আপনি চিন্তা করেন তারা আম্মার এবং শিবিরের লোকজন এটাকে প্রোটেকশন করেছে, এই জায়গাটাকে কি করেছে, এবং এটা নারী ঘটিত একটা ব্যাপারে কিন্তু বিচার হচ্ছিল পোক্টার অফিসে।
তারা যে ভালো কাজের জন্য আসছে, পরীক্ষা দিতে আসছে, তাদেরকে আক্রমণ করছে, তাদের একটা সেমিনার ছিল, সিম্পোজিয়াম ছিল, আলোচনা সভা ছিল, দোয়া অনুষ্ঠান ছিল, এরকম কোনো জায়গায় আসে নাই। তাদের কিন্তু নারী গঠিত বিচারের জন্য আনা হয়েছে। এরপরেও তারা অনেক ধরনের দেখাচ্ছে। কিন্তু পরের জিনিসটা, বক্তব্যটা দেখেন, ছাত্রদলের সভাপতি ওখানে কি বলেছেন, আম্মারের কলিজা বের করে কুকুর দিয়ে খাওয়াই দিবে। এটা তো আমার মনে পড়ে যায় উহুদ যুদ্ধে হিন্দা কি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা তার নিহত হওয়ার পরে তার বুক চিরে কাঁচা কলিজা নিয়ে এসে চিবাই চিবাই খেয়েছিল, কারণ আমির হামজার হাতে বদরের যুদ্ধে তার পিতা নিহত হয়েছিল যুদ্ধের ময়দানে। আজকের এই জাহিলিয়াতকে যারা আহ্বান করতে পারে, তাদের তো বাংলাদেশে এটা মানে রাজনীতি করে। কয়দিন আগেই তো পিটানি খাইছেন ছাত্রলীগের, থাকতে তো পারেন নাই। তো একসাথে বিড়ি, সিগারেট, ইয়াবা, চাঁদাবাজি, ধান্দাবাজি একসাথে করেন বলে অনেক মিল। আমি তো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে আসছি, দেখে আসছি কারা রাত্রেবেলায় কাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেন, কি খান সেটাও আমরা জানি। কাজেই ছাত্রদলের কথা বলছেন, যে ছাত্রদলের নেতাই তো বলছে যে আম্মারের কলিজা নিয়ে এসে পরে বক্তব্য দিলেন যারা তারা নেশার সঙ্গে জড়িত আছে, অনেকেই আছে, অনেকেই, আমি সবাইকে বলছি না, কিন্তু আমরা জানি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনগুলোতে দেখে আসছি ফাউ খাওয়া, চাঁদাবাজি করা, তারপরে হচ্ছে গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এগুলো হচ্ছে যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। নারী নিয়ে ঘুরে বেড়ানো, নারীর প্রতি অসহনশীল, ক্যাম্পাসে এখনো আছে আপনার কাছে? সেইগুলোর সাথে যাদের কানেক্টিভিটি বেশি, তাদের দ্বারা এরকম বক্তব্য কি করা যায় না, মানে মানে মানায় না। এটা হচ্ছে আমার বক্তব্য, যে তাদের দ্বারা এটা মানায়। আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে দেখছি, চুয়াডাঙ্গার একজন এমপি, আমি নাম বলবো না, উনি, ওনার মেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত, ওই এমপি বিএনপি করতো। আমার বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্রদলের একজন প্রভাবশালী নেতা, তিনি তার মেয়েকে পরীক্ষা শেষে নিয়ে যেতে দেবেন না, সমস্ত অ্যারেঞ্জমেন্ট। তিনি অসহায়ত্ব হয়ে আমাদের কাছে এসে ছাত্র শিবিরের কাছে মানে সাহায্য চাচ্ছেন, যদি ভাই বাবা তোমরা আমার মেয়েটাকে যদি একটু নিয়ে দেওয়ার সুযোগ নিয়ে দাও, আমি পুলিশ নিয়েও এটাকে নিয়ে যেতে পারছি না। তা আমরা তো এই কালচারগুলো দেখেছি। কোথাও তো আমাদেরকে এইরকম একটা ভিতরে আপনারা ফেলাতে পারবেন না। কোথাও একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, তারপরে মাস্তানি করে না। যেটা হয়েছে অন্যায়ের প্রতিবাদ করেছে। এখন অন্যায়ের প্রতিবাদ করতে যে সে, কালকে একজন একটা ছবি দিয়েছে যে ওই যে ময়লা পরিষ্কার করার বেলচা হাতে নিচ্ছে, তা কয়দিন পরে এই বেলচাওয়ালা ছবি দিয়ে বলবে AK-47 হাতে নিয়ে তো আম্মার কি করেছে। এটাও মিডিয়া যে কোনো সময় করে দিতে পারে। তো কাজেই আমি বলবো যে আমাদের সবাইকে, আমি ভাইয়ের ওই কথায় ওই জায়গায় ফিরে আসতে চাই। এটা ম্যাডাম জিয়াকে আমি এই মুহূর্তে খুব স্মরণ করছি। উনি এটা বুঝতেন যে জামাত বিএনপি বা বিএনপি জামাতের ভিতরে যদি ফাটল তৈরি করা যায়, তাহলেই আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের একটা স্পেস তৈরি হবে। আমরা পরস্পরের কাদা ছোড়াছুড়ি এবং পরস্পরকে বীতশ্রদ্ধা, এগুলোর মাধ্যম দিয়ে যদি একটা ফাটলটা কে তৈরি করছে, ফাটল সামওয়ান যে কোনো থার্ড জায়গা থেকেও তৈরি করার জন্য প্রচেষ্টা, আমরা সেটা কে কিভাবে রিসিভ করতেছি, এটার পরে ডিপেন্ড করবে যে আগামীর পরিবেশটা কেমন থাকবে। আজকে বিএনপি যেটা করছে দেখেন, 12 জন গুরুত্বপূর্ণ দলীয় নেতাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দিয়েছে। এটা কোন ধরনের গণতন্ত্র? আপনি এটাকে কি বলবেন? জি, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। একটা বিরতি দিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর আব্দুল মান্নান। আমি কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। কামাল ভাই, অনেকগুলো কথা শুনছিলাম আমরা, রাজশাহী, হবিগঞ্জ, আরও অনেক কথাই বলছিলেন মান্নান ভাই। আবার সম্প্রতি রাজনীতি, যে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন বা নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগের কথা বলছিলেন। আপনার কাছে আসলে কি মনে হয় বিষয়গুলো? রাজনীতিতে কি বিরোধ বাড়ছে দিন দিন, বা এই ফাটলগুলো আসলে কোত্থেকে হচ্ছে? অর্থাৎ বিরোধ তো বাড়ছেই, রাজনীতিতে বরাবরই বিরোধ ছিল, আছে, থাকবেও, কিন্তু মাত্রাটা কোথায় যাবে? চলমান যেই পরিবেশ, পরিস্থিতি এবং ঘটনা প্রবাহ, তাতে করে জনগণ কোথায় যাবে? জনগণ কি জানছে? যে কেউ ইশারায় শীষ দেওয়া পর্যন্ত নয়, রাতের বেলা ভাগ্নিকেও বলছে যে রাতের আধারে ভাগ্নি আর মামা সমস্যা হবে না। মান্নান ভাইয়ের মাধ্যমে যেই তথ্যটা পেলাম। আবার কেউ মাননীয় মহোদয়ের কাছে যাচ্ছেন একটা চাকরির জন্য,
তো আমরা বাংলা সিনেমায় গান শুনতাম, এই নিশিরাইতে তোমার কাছে যাইতে মন যে উথাল পাতাল করে। তো এখন মন উথাল পাতাল করে না, পেটের দায়ে, একটা চাকরির জন্য, একটা সুপারিশের জন্য। তো ওখানে যাওয়ার পর কি অবস্থাটা হয়। তো এরকম অবস্থা জানছে যে এইদিকে হয়তো বিচার আচার হচ্ছে, কিছু সালিশ দরবার হচ্ছে, আর মান্নান ভাইয়ের বক্তব্য অনুযায়ী ওরা ফ্যামিলি কার্ড নিয়েও রাতের আধারে কায় কারবার করে, আর কি কি খায় দায় তো বলছেই। তো এতে করে জনগণ কি জানছে যে কেউ খেয়ে আসছে, কেউ গিয়ে খাবে, অর্থাৎ খাওয়া খাই ঠিক আছে। এই অবস্থায় যারা আমরা মোটামুটি খুব ইসলাম বুঝি না, কিন্তু মোটামুটি নিজেরে সেভ করার জন্য দোয়া একটা জানি, ইস্তেগফার পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আরো ছোট আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়া। কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে। ওই যে ওই প্রথম ঘুরে ফিরে বলেছি সেই আমি, শয়তান, শব্দ শয়তান। হ্যাঁ, তো না, শব্দ শয়তানের না, কে কতটুকু হ্যাঁ মেজারমেন্ট আছে এখানে। মেজারমেন্ট আছে, কোনটা বড় শয়তান কোনটা ছোট শয়তান। তো এখন দুনিয়াতে যে শয়তানি কাণ্ড আমরা দেখতেছি, আমরা তো ভাই হজে গিয়ে শয়তানরে পাথর মারি ভার্চুয়ালি, ধারণা করি যে ওখানে শয়তান ছিল বা আছে, ভার্চুয়ালি মারি। বাস্তবে বাংলাদেশের এখন যে কাণ্ড কীর্তি, এখন তো আপনি অ্যাকচুয়ালি শয়তানরে মারতে পারতেছেন পাথর, ধারণা করে মারা লাগতেছেন। আমরা কিন্তু দিব্যি তরতাজা টাটকা শয়তান দেখি এক একটা। তো এটা কি প্রত্যাশা ছিল, বা এটা কি আমরা কেউ কামনা করেছি? মান্নান ভাই কিন্তু যথার্থ বলেছেন, একটা সময় আমরাও দেখেছি আওয়ামী লীগ নেতাদের অনেকের মেয়ের বিয়ে শাদির প্রশ্ন আসলে শিবিরের ছেলেদেরকে পছন্দ করতো কয়েকটা জায়গায়। একটা হচ্ছে যে তারা অ্যাকাউন্টসে ভালো করে, জুরিদারি করে না। আর একটা হচ্ছে যে স্বামী হিসাবে ভালো, স্বভাব চরিত্রে গোলমাল কম অথবা নেই। ওই কালচারটাও কিন্তু আমরা এখন আর দেখছি না, এটাও কিন্তু হারিয়ে গেছে। ভাই আছে এখনো ব্লাড, বিএনপি বলেন অন্য বলেন প্রচুর ঠিক শিবিরের আছে, রোল নম্বর ধরেন আপনাদের ব্লাড দিচ্ছে। ধরেন রোল নম্বর 1, তো তাদের তো তাহলে রোল নম্বর 2 মার্কিং সম্ভবত খুব তফাৎ হবে না। কিন্তু এটার জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? জামাতের কথাটা কেন আসে? সাম্প্রতিক যে ঘটনাগুলো, সেই কারণে এই কথা এগুলো তো আলোচনাগুলো কষ্টদায়ক। আসছে আসলে। এই গেল একদিক, আর দ্বিতীয় এটা যেটা আমরা বলছেন, অতীতে খুব একটা কখনো দেখি নাই। কিন্তু আপনি ধরেন আওয়ামী লীগ আমল একটা ঘটনা যেটা অতীতে এত কিছু কিন্তু মিডিয়াতেও আসতো না, এটাও ঠিক। আপনার মান্নান ভাই বোধহয় মনে থাকার কথা, 2-3টা ঘটনার মধ্যে একটা খুব আলোচিত ছিল। ডাক্তার মুরাদ নামে এক প্রতিমন্ত্রী ছিল, হ্যাঁ, ও মাহিয়া মাহি নিয়ে কি কাণ্ডকীর্তি করতে চেয়েছিল, সেটা কিন্তু ফোনে, ফিজিক্যালি না, কিন্তু এখন ফিজিক্যালি হয়ে যাচ্ছে। আরেকটা ছিল বোট ক্লাবে ওই যে পরিমণি। অনজির বা বেনজির, পরিমণি, আরও কি কি কাণ্ডকীর্তি ছিল, ওগুলো তো মানুষ কিন্তু কষ্ট পেয়েছে। আওয়ামী লীগকে ঘৃণা করেছে যেমন সত্য, আওয়ামী লীগ যারা করতো তারাও কিন্তু কষ্ট পেয়েছে, যেটা মানায় না, এটা শোভন নয়, এটা অসভ্যতা। তো এখন আবার বিএনপি ভার্সেস জামাত, যে একটা মাঝে মধ্যে একদম কম্পিটিশনের মতো, কে ফার্স্ট কে সেকেন্ড। ফার্স্ট সেকেন্ড হওয়ার তো এখন ভাই অনেক সাবজেক্ট আছে দেশে, অনেক বিষয় আশয় আছে। দেশের অবস্থা ভালো নয়, তো অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সরকার যেটা পরিষ্কার করছে বারবার, যে দুটা দল মিলে যদি কখনো তেল কখনো গ্যাস, এখন বাজার পরিস্থিতি কি কঠিন পরিস্থিতিতেও সরকার কিন্তু গেল রমজান সামলিয়েছে। 400 টাকা আজকে মরিচের কেজি, মরিচের কাঁচা কেজি। কেজি। তো এটা তো কাঙ্ক্ষিত ছিল না, এই নিয়ে কোনো কথাবার্তা নাই। দেখেন, কথাবার্তা আছে, কে পাটোয়ারি কি বলেছে, কি করেছে, এটার খবর কিন্তু নাই। পাটোয়ারিটা সাধারণত কি বলেছে ওটা পর্যন্ত থাকে। তো একজন পাটোয়ারি সে যেখানে যায় ওখানে তার মতো করে একটু বক্তব্য রাখে। কক্সবাজার গেলে সালাউদ্দিন সাহেব সম্পর্কে একটু বলবেই, হবিগঞ্জ গেছে যেখানে যেখানে একদম উঠানে গিয়েই বলে, বা পুকুর পাড়ে গিয়েই বলে, ঢাকায় বলে না। খিলগাঁও গেলে মির্জা আব্বাস সম্পর্কে বলবে, সে একদম উঠানে গিয়ে কথা বলে। তো একজন পাটোয়ারিকে কেউ নিরাপত্তাও দিচ্ছে না, অনেকটা একলা চলার মতো সে তার মতো করতেছে। তো আরেকজন পাটোয়ারিও তো তৈরি হচ্ছে না, কারণ আমরা তো খেয়াল করছি যে পাটোয়ারি কি একটু উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে, কিন্তু অন্তত শুভেন্দু অধিকারের মতো তো ওই মানের কথা বলে না। আমরা একসময় হাদিকে নিয়েও দেখেছি, তো হাদি পর্ব তো তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়েছে। এখন শুরু হয়ে গেছে আবার এনসিপি নিয়ে। এনসিপি মোটামুটি অনিরাপদ, এই নিয়ে আর বিস্তারিত আলোচনার দরকার নাই। দ্বিতীয় অংশে আপনি যেটা বলেছেন, মান্নান ভাইও যেটা অভিযোগ আকারে বলেছেন, 11-12 জনকে নিয়োগ দিয়েছে বিএনপি। তো বিএনপি তো একটা দলীয় সরকার, বিএনপি কিন্তু এখন জোটবদ্ধ সরকার নয়। জামাতের সাথে যদি আগের মতো জোট থাকতো, জামাতটা 2-4 পিস হয়তো দিত। তো
তো এখন আর বিএনপি একা একাই খাচ্ছে, এই তো মূলত সার না, সংকটটা। মেনটা হচ্ছে যে আপনি পাবলিক প্রতিষ্ঠানে দিতে পারেন না, আপনি আরো অনেক প্রতিষ্ঠান এটা আমাদের আছে, culture। যেটা যেটা এটা আমাদের যেটা culture। আমলিগ আমলেও কিন্তু এইরকম প্র্যাকটিস খুব কম হয়েছে। আচ্ছা, কিন্তু একটি দলের তো নিজস্ব এজেন্ডা তারা থাকে, তাদের সেগুলো তো লোক- বাস্তবায়নের জন্য তাদের এজেন্ডা নিজেদের থাকে, তাহলে আপনি সচিবালয় তো দলীয় লোকজন বসায় দিতে পারেন। এখানে দলীয় তো দলের বসিয়ে অনেক দেয়া লোকজন- হয়েছে, এটা কিন্তু না, এখন আর মানে গোপন দেওয়ার বিষয় না, সচিব- পরিষ্কার। না, দলীয় একটা হচ্ছে এখন আর যে গোপন রাখার আপনি বিষয় না। জবে যে আছেন, আস্থাভাজনের একটা জায়গা হচ্ছে থাকে সেটা জবে বাস্তবায়ন, আছেন। সেটি কি আসলে জামায়াতকে না না না, আপনাকে বুঝতে হবে যে এখন যারা যেখানে থাকার, আমার মতন একজন মানুষকে তো সচিবালয়ে বসাই দিতে পারেন না। এখানে পার্থক্যটা, যিনি দলীয় এজেন্ডা বাস্তবায়নে দলীয় কমিটি পোস্ট পোলিও এগুলো একবারে অ্যাভেল করতেছেন, আরেকটা হচ্ছে পেশাজীবীদের ভিতরে করতেছেন। সচিবদের ভিতরে জাতীয়তাবাদী থাকতে পারে, আওয়ামী থাকতে পারে, থাকতে পারে সেখানে না, আছে, আছে, কিন্তু আছে। সেটা কিন্তু দর্শনীয় না। কিন্তু যখন একজন সচিব এসে দলের নীতি নির্ধারণী পর্যায়ে, কমিটির পর্যায়ে বিভিন্ন কমিটি উপকমিটিতে কাজ করেন, সেই সমস্ত লোককে আবার ফেরত নিয়ে যে পুনরায় সুযোগ সুবিধা দিয়ে সরকারি পোস্টে বসায় দেওয়া হয়, সরকারি টাকার বেতন নিয়ে, সরকারি মানে ট্যাক্স ভ্যাটের টাকা দিয়ে, তখন কিন্তু কোশ্চেন হয়। তিনি আস্থাভাজন দলের বা না, দলের সরকারের আস্থাভাজন হিসেবে আস্থাভাজন আপনি সিদ্ধান্তটা তো দলীয়। জনগণের টাকা রাজনৈতিক টাকা সিদ্ধান্ত। দিয়ে তাকে বেতন দিয়ে লালন পালন গাড়ি দিয়ে এটা করতে পারেন না। এটা আপনার দল থেকে বেতন দেন, আপনার দল থেকে ট্যাক্স দেন, ভ্যাট দেন, দিয়ে আপনি দলীয়ভাবে দায়িত্ব তো তাকে এটা দেন। দলীয় দায়িত্ব নয় তো, রাষ্ট্রীয় দায়িত্ব। না, দায়িত্ব তো আপনি দিয়েছেন, কেন কাকে দিয়েছেন প্রশ্নটা হচ্ছে এখানে। নিজের দলের লোক না, দিয়েছে, এটা পরিষ্কার, এটা গোপন নয় তো। না, গোপন না, গোপন না, গোপন বিষয় কিন্তু না, এটা এখন এটা এটা নিয়ে গোপন কথা হতে যে পারে, যখন এটা নিয়ে যে দুটো দলের ক্ষমতায় মধ্যে থাকে, কিন্তু এটি কথা আসলে- হতে পারে যে আসেন আমরা ভবিষ্যতে আর এই কাজটুকু করব না, আচ্ছা, আপনি অথবা শেষ করেন, করলে আমি হ্যাঁ, এরপরে অথবা বলবো। করলে একদম পরিষ্কার ভাবে শেষ করবো, করে এটা নিয়ে আমি কোনো বলবো। গোপনীয়তা করব না, এই বিষয়ে আমার কোনো কাছে বলার আছে। রাগডাক রাখবো না, বোরকা পরবো না, হিজাব পরবো না, সব ওপেন করে দেবো। না, ঠিক যে আছে। কাজগুলো আমরা পরিষ্কার করেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আছে, আপনি খেয়াল করে দেখবেন। বললে যে বলা এরকমই হয়- করা উচিত। হ্যাঁ, আপনি বলা যেটা হয় বুশ বলছেন। প্রশাসন, ট্রাম্প প্রশাসন নাম দিয়ে বলা হয় যে হয় এটা পরিষ্কার একেবারে করেন, পরিষ্কার। কিন্তু খামাখা ঘোমটা দিবেন, নিরপেক্ষ সাজবেন, এটা হয় না। এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে নিরপেক্ষতার ভান করার দরকার নেই, এটা পরিষ্কার না, করেন। এটি যে রাজনৈতিক যখন সিদ্ধান্ত। ক্ষমতায় আসবে তখন তার না, যারা যে- আস্থাভাজন যে- যে- তাদেরকে যে দিয়েই তো- যখন ক্ষমতায় আসবে তারাই মন্ত্রী হবে, তারাই এমপি হবে, এটা অত্যন্ত স্বাভাবিক। তারা রাষ্ট্র পরিচালনা করবে, অত্যন্ত স্বাভাবিক। কিন্তু নির্বাচন কমিশনের মতন একটা জায়গায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে যে গঠিত সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটি ছিল, সেই কমিটির মেম্বার অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুল আলম, তিনি দলীয়ভাবেই কাজ করেছেন। তিনি তো একটা জায়গায় ছিলেন, সেখানে আবার তাকে পুনর্নিয়োগ দেওয়া হচ্ছে, দিয়ে আপনাকে নির্বাচন কমিশন সচিবালয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? ঠিক এইভাবেই আপনি এই যে 12 জনের যে নাম গোটা আসছে, সবার পদ্ধতিটা নাম নিয়ে কথা তালিকা হতে পারে, মান্নান ভাই। প্রত্যেকটা নিয়ে পরিষ্কার না, করা উচিত তাহলে বিষয়গুলো। এই জায়গায় এই যে মোসাদ্দেক হোসেন বুলবুল, ওনার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিএনপি, চেয়ারম্যান বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, আপনি ডাইরেক্ট নিয়ে ওখানে সরকারি পোস্টে নিয়োগ দিয়ে দিলেন। এই জায়গাগুলো রাষ্ট্রের জন্য শোভনীয় নয়, সুন্দর দেখায় না, রাজনীতিতে একটা নেগেটিভ বার্তা দেয়। এবং এই যে ফ্যাসিস্টকে আমরা বলেছি দলীয়করণ, সবার আগে যে বাংলাদেশ বিএনপি স্লোগান দিয়েছে, এই জায়গায় সবার আগে বিএনপি হয়েছে। এই প্রুফ সেটাই বলছে, এই 12 জনের নিয়োগ প্রমাণ করে। এবং বিশ্ববিদ্যালয়গুলো ভিসি, প্রভিসি, ট্রেজারার, মানে খ্যাত অখ্যাত, মানে যে সমস্ত মানুষদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে মানে একবারে দলীয় জায়গা থেকে, তাহলে বাংলাদেশে মেধার মূল্যায়ন, আজকে কুটানা মেধা যে স্লোগানটা আমরা বাংলাদেশে পেয়েছিলাম, মানুষ তো আশান্বিত হয়েছিল আমার মেধার একদিন মূল্যায়ন করবে। যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ভিসি হিসেবে যোগদান করতেছে এরকম লোক, আমি তাদের কাছে লেখাপড়া করেছি, দায়িত্ব নিয়ে বলছি, যিনি 1 বছরের ভিতরে 5টা ক্লাস নেওয়ার সুযোগ পাননি, তাদেরকে আপনারা দলীয় কোটায় কি করে দিচ্ছেন, মানে ভিসি বানায় দিচ্ছেন। এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না, এটা কোনোভাবেই হতে পারে না। তাহলে আপনারা এটা বিএনপির বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেন, এটা তারেক রহমানের বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেন, এটা খালেদা জিয়ার বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেন। বাংলাদেশের রাষ্ট্রের মানে টাকা দিয়ে, রাষ্ট্রের ট্যাক্স ভ্যাট দিয়ে এখানে বিশ্ববিদ্যালয় পরিচালনার কোনো দরকার নেই। এটা কি মানুষ, এদেশের মেধাবীরা কোথায় যাবে? এদেশের মেধাবীদের প্রায় 49% হচ্ছে বিদেশে চলে যায় তাদের মেধার লালন করার জন্য। যেখানে এই যে কালকেও আমি একজন স্কলারের সাথে আমার দেখা হলো, উনি সিঙ্গাপুর একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার একটা বই অক্সফোর্ড ইউনিভার্সিটি জুলাইয়ের পরে লেখা, সেই বইটা পাবলিশ করতে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, এই মেধা বাংলাদেশের রয়েছে, কিন্তু এই মেধার বাংলাদেশের এই বিএনপি আওয়ামী লীগ আমাদের কাছে কোনো মূল্য নেই। এরকম অজস্র মেধা আছে, এটা আপনার ইউরোপে আছে, আমেরিকাতে আছে, জাপানে আছে, কোরিয়াতে আছে, নাই কোথায়?
আমাদের এই মেধাবীরা কোথায় যাচ্ছে? বুয়েট থেকে 90% লোক বিদেশে চলে যাচ্ছে। তাই এই মেধাবীদের দিয়ে কবে আমরা সার্ভিস পাবো? আপনি দলীয় কোটায় ভাইস চ্যান্সেলর বানাবেন, দলীয় কোটায় বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় নিয়োগ দিয়ে দিবেন, এটা দিয়ে একটা রাষ্ট্রের কি হতে পারে না? এইটার জন্যই কিন্তু কুটানা মেধার আন্দোলন শুরু হয়েছিল। এখন যদি এরকম নতুন আন্দোলন শুরু হয়, বিএনপি যেটা শুরু করেছে, সেই আন্দোলন সামাল দেওয়ার মতন ক্ষমতা বিএনপির নাই। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বিএনপির সেই সাংগঠনিক স্ট্রাকচার নাই। বিএনপির অর্ধেক হচ্ছে আওয়ামী লীগের কাছে বিক্রি। এখানে একটু যোগ করতে চাই মানন ভাই, বিক্রি হোক আর বিক্রির বাইরে থাকুক, প্রথাটা নিয়ে কথা হতে পারে। নৈতিকভাবে প্রথাটা আসলেই সমালোচনার মতো বিষয়। মান্নান ভাই বলেছেন যে বিএনপির অর্ধেক আওয়ামী লীগের কাছে বিক্রি, আবার বিএনপির পক্ষ তো সেই একই রকমের কথা আমরা শুনছি যে জামায়াতের সঙ্গেও জামাত যদি আংশিক দেওয়া হয় তাহলে কি ঠিক আছে? জামাতের দলীয় বিবেচনায় আসাই উচিত। জামাত সবচেয়ে আওয়ামী লীগ আমলের ক্ষতিগ্রস্ত দল, এবং জামাতের অধিকাংশ নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন। জামাত শিবিরকে নিষিদ্ধ করেই আওয়ামী লীগ প্রমাণ করেছে কারা তাদের ভালো চায় আর কারা তাদের মন্দ চায়, কারা তাদের সত্যিকারের এনিমি। এবং ভারতে যেও শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন কাদের কারণে তার পতন হয়েছে। কাজেই আজকে আপনি যাকে গুপ্ত বলতে চান, সুপ্ত বলতে চান, আপনি তো দেশেই ছিলেন না, আপনি তো বাইরে থেকেই কি করেছেন, কি নেতৃত্ব দিয়েছেন। আপনার ওই নেতৃত্বের স্বীকৃতি আমিরে জামাতও দিয়েছেন যে হ্যাঁ তারও কি আছে, অবদান আছে। কিন্তু আপনারও তো এগুলোর, যারা মাঠে কি করলো, জীবন দিল, যারা মাঠে লড়াই করলো, তাদেরকে গুপ্ত সুপ্ত বলে আপনারা কি বুঝাইতে চান? যা বুঝাইতে চান তা হচ্ছে এই দেশের মাটি এবং মানুষের আপনাদের জন্য বারবার যে লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই পরিস্থিতির জন্য এই দেশের মানুষ আর কখনো তৈরি না করে। আজকে আমি আরও খোলামেলা বলতে চাই যে আপনারা সবসময় যাদের দ্বারা বেনিফিট পেয়েছেন তাদের মর্যাদাও দিতে পারেন নাই, সিকিউরিটিও দিতে পারেন নাই। যুগে যুগে এই ইতিহাস অনেক, কাজে তাদেরকে দিতে হবে। এবং এই যে গণভোট, মূলত অনাস্থাটা কেন বিএনপি জামাতের ভিতরে সৃষ্টি হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন, সেই জায়গা থেকে এটা কিন্তু মানে চারিদিকে এখন বিষয়টা যদি এরকম হয়ে থাকে যে জামাতকেও যদি একটু ভাগ দিয়ে দিলে ঠিক হয়ে যেত, না সেটাও কাঙ্ক্ষিত না। জামাতে কমিটিতে নিতে চাইছে, জামাত যায় না। তো ওই ক্ষেত্রে অবশ্যই সংসদে হোক, সংসদের বাইরে হোক, এই বিষয়গুলো কিন্তু একটা ফয়সালা হওয়া দরকার যে মেধাটা আপনি কোন পদ্ধতিতে বাছাই করবেন। সেটা কি দলীয় পদ্ধতিতে বাছাই করবেন, নাকি একাডেমিক দিক দেখবেন, নাকি তার অভিজ্ঞতা দেখবেন, নাকি তার বিগত দিনের কাজকর্মের কোনো হালনাগাদ তথ্য নেবেন? এই বিষয়টা যতদিন পরিষ্কার করা না হবে, এমন যদি হয়ে থাকে যে আমরা যারা ক্ষমতায় আছে তারাই করবে, এটাও একটা পদ্ধতি, অবশ্যই পদ্ধতি। আবার এমন যদি হয়ে থাকে যে 24-এর যে আন্দোলন বা 15-16 বছরের যে আন্দোলন একসাথে করেছি, আমরা একটু ভাগাভাগি করব, এটাও রাজনৈতিক হতে পারে, দোষণীয় নয়। আরেকটা হচ্ছে যে এখানে ভাগাভাগির কোনো বিষয় নাই, শুধুই মেধা। একটা জায়গায় না আসা পর্যন্ত এই ধরনের কথা বলতে গিয়ে কথাটা হয়ে যাবে চতুর্মুখী কথাবার্তা। কারণ এই ধরনের সিলেকশনের কিন্তু কিছু সুবিধাও আছে। কখনো কখনো ইলেকশনের সমস্যা হয় যে আপনি মেধাবী কিন্তু আপনারা আনা যাচ্ছে না, ভোটে আপনি পারছেন না। তো ওই ক্ষেত্রে মেধা বাছাইয়ের কিন্তু একটা চমৎকার সুযোগ আছে সিলেকশন পদ্ধতিতে। তাহলে যারা সিলেকশন করবেন তারা যদি নির্মোহ হন, সততার সাথে করেন, দেশপ্রেমের সাথে করেন, নিশ্চয়ই সেটাও ত্রুটিপূর্ণ হবে না। এই যে সিটি কর্পোরেশনের নিয়োগগুলো বলেন, অথবা যে 12 জনের কথা বললেন, এখানে কিন্তু সিলেকশন বাইরে ইউনিভার্সিটিগুলো প্রচুর। তো সিলেকশন পদ্ধতিতেও ভালো ভালো মেধা বাছাই করার একটা সুযোগ কিন্তু 24 আমাদেরকে এনে দিয়েছিল প্রত্যেকটা সেক্টরে। কিন্তু আমরা খেয়াল করলাম ডক্টর ইউনূসের সময় থেকেই দুটা দলের মধ্যে মারাত্মকভাবে বিএনপি আর জামাতের মধ্যে একটু ভাগাভাগি শুরু হয়ে গেল যে তুমি 3টা ডিসি নাও, আমি 2টা ভিসি নেই, এনসিপি ছোট মানুষ, ওদেরকেও 2টা দাও। এই যে ভাগাভাগিটা শুরু করে দিলেন, এখন কিন্তু ওই ভাগাভাগিটা একটা ছন্দপতন ঘটেছে। এরপরও ভিতরে ভিতরে কিন্তু আছে। আপনি কি নিশ্চিত এখন যারা গায়ে গায়ে ধাক্কা খায় আর খালি বিএনপি বিএনপি জিকির করে, এরা সবাই বিএনপি? এটা সময় ভাগাভাগির কারণেই কি আসলে যেটা আমরা আলোচনা করছিলাম আর কি, সম্প্রতি দেখছি যে জামায়াতের যে জোট বা আমি ঐক্য বলি, তাদের মধ্যে একটি সম্পর্কের আগের জায়গাটি অবশ্যই ভাগে গোলমাল হচ্ছে এবং ভাগে গোলমাল হচ্ছে। আবার সরকারে আছে বিএনপি, তারা ভাগে বেশি পাবে, এটাই তো স্বাভাবিক প্রথাগত পদ্ধতি। তো তাদের ওই 24-এর চেতনা যদি অটুট থাকতো, যে দুষ্টামি করার কারণে যে রোগে আওয়ামী লীগকে পেয়েছিল, ওই রোগ যারে ধরে ও কিন্তু বাঁচে না। এটা আমাদের চোখের সামনে দৃষ্টান্ত আছে। নারায়ণগঞ্জের একটি মাদ্রাসার আমরা দেখেছি, দেওবন্দ মাদ্রাসার একই ঘটনা, জমিয়ত এবং বিএনপির মধ্যে একটি সংঘর্ষ হয়ে গেল।
সংঘর্ষের চেয়েও যে কথাবার্তাগুলো ইদানিং হচ্ছে জাকির ভাই, যে অভিযোগ যেগুলো থ্রোয়িং হচ্ছে, অভিযোগগুলো তো নোট হয়ে যাচ্ছে ভাই। কার স্বভাব কত খারাপ, তার চরিত্র কত খারাপ, কে কি করেছে, কার অবদান বেশি কম, এটা নিয়ে তো বিতর্ক হওয়া ভালো, তাজা থাকলো বিষয়। হ্যাঁ, অবদান কাউকে বোধহয় ফার্স্ট সেকেন্ড করা বড় কঠিন হবে। নির্যাতিত নিপীড়িত কেউই কম হয় নাই, কিন্তু ইদানিং তারা যেসব কথাবার্তা বলছেন, যখন আপনি বলছেন যে অমুক নেতা তো ওই কাণ্ড করে, এতে করে প্রশ্ন আসে যে তারা যে পিটুনি খেলো সে দেখেছিলাম, তাহলে ওইটা বোধহয় ঠিকই আছে। এটা আমাদের এক ধরনের মনোজাগতিক বাস্তবতা। এর মধ্য দিয়ে যে আপনাদের অনেক কিছু মুছে যাচ্ছে, উদাহরণ একটা না দিলেই নয়। গত কয়েকদিন দেখবেন সোশ্যাল মিডিয়াকে অগ্রাহ্য করার সুযোগ এখন আর নাই। না না না, এই রাষ্ট্রপতির পদত্যাগের তথ্য কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে পেয়েছি। এই কারণে বলছি, সোশ্যাল মিডিয়ায় দেখবেন গত কয়েকদিন যে নাহিদের পেটটা এত বড় হয়ে গেছে কেন, ভালো আলোচনা। এটা আমাদের, অর্থাৎ আমরা ইস্যুর এত অভাবে আছি যে নাহিদের পেট ইদানিং বড় কেন। এর মধ্য দিয়ে আমরা কি অনেক আগের ইস্যু ইদানিং আরো তাজা করা হয়েছে। আমাদেরকে কিন্তু দিব্যি ভুলিয়ে দেওয়া হচ্ছে, অভাব যে খুব একটা ক্রাইসিস বোঝা যাচ্ছে, যে কারণে একজনের পেট ধরে নিয়ে আসা হয়েছে। তো আমরা তো তার শরীরের বিভিন্ন অংশে যে পিটানো হয়েছিল ওই ছবি তো দেখেছি। আপনি ওইটা মুছে দিলেন কিন্তু তার পেটের আলোচনা দিয়ে। এগুলো যে বুমেরাং হচ্ছে, আপনাদের জন্য সর্বনাশ হয়ে আসছে। আপনারা যখন এক পক্ষ আরেক পক্ষকে এমন সব ট্যাগ দিচ্ছেন, এমন সব অভিযোগ আনছেন, মানুষ কিন্তু খেয়াল করছে যে ওই সময় কি দেখলাম, এখন কি দেখি। ওই সময় কাউকে কিন্তু আমরা হুইল চেয়ারে দেখেছি, তাও আবার কাইত হয়ে পড়ে, তিনজনে ধরলেও সোজা রাখা যায় না। তাদের কারো ইদানিংকার যে আমরা লং জাম্প আর হাই জাম্প দেখি, যে সিনা টান দেখি, এতে করে মানুষ কিন্তু দুটা ফুটেজ পাশাপাশি রাখলে প্রশ্নবিদ্ধ যে আগেরটা কি সঠিক ছিল নাকি এটা সঠিক। এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আগেরটা সম্ভবত ফেক ছিল অথবা কোনো ভংদরে ছিল বুঝি। তো এতে করে যে রাজনীতিবিদদের একটা মর্যাদা বলেন, ইজ্জত বলেন, সম্মান বলেন, সেটা কিন্তু হানি ঘটছে। এর ফাঁকে দিয়ে নিষ্ঠুরভাবে দু চারজনের মুখ দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগের বোধহয় একটু দরকার। কি দরকার? যে দুটা যা করছে এই দুই দল একটু হেদায়েত করার জন্য। জি, আমি তো আপনি তো মানুষের মুখ আটকিয়ে রাখতে পারছেন না। সে কিন্তু আওয়ামী লীগকে ভালোবেসে বলছে না এটা, সে বলছে এই দুই দলের কল্যাণ কামনা করে হেদায়েত অর্থ একটু মেরামত করার জন্য। জি, তো মেরামত আর সংস্কার সংশোধন তার উপর তারা তো এই নিয়ে বাহাসের মধ্যে আছেনি। এইসব করে তারা যতই দোষ দিবেন, কেউ এটা আমাদের গ্রামাঞ্চলে হয়, ইদানিং শহরেও দেখি, কেউ কোনো বাজে কাজে ধরা পড়লে সে নিজে কয়ে যে আমার উপর তো শয়তান ভর করেছিল, আমি টের পাই নাই আমি কি করছি। ওই শয়তানের কথা আমার শুরুর যেটা বলা হয়েছিল ওই শয়তানের কাছে আমরা চলে যাচ্ছি। জি, তো শয়তানের কাছ থেকে মুক্ত যদি আমি নিজে হতে না চাই, অথবা কাজে কর্মে যদি আমি নিজেই শয়তান হয়ে যাই, শয়তান তো রিটায়ারমেন্টে চলে যাবে, তার আর কাজ করা লাগে না, তার বহু শিষ্য পয়দা হয়ে যাচ্ছে। আর রাজনীতিবিদদেরকে একটা বিষয় উপলব্ধি করার আহ্বান জানাবো এই কারণে, জাকির ভাই, আপনি আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা রাজনীতিবিদদের যত খোঁচাতে পারি, যত সমালোচনা করতে পারি, অন্য কারো পারি না। কিন্তু এই দেশের ভালো বলেন সিংহভাগ কাজ রাজনীতিবিদরা করেছেন। এটা তাদের নিজেদের উপলব্ধি, তাদের হাতে দেশটা গড়া। অনেক ভালো কাজ তাদের হাত দিয়ে হয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত একটু পরে ভাগ করেন, তাদের হাত দিয়ে অনেক ভালো কাজ হয়েছে এই দেশের, সামনে তাদের হাত দিয়ে হতে হবে, এছাড়া অবশ্যই হতে হবে। তো তারা যদি এটা উপলব্ধি না করেন, অর্থাৎ নিজের ওজনটা নিজে রক্ষা না করেন, তো বাইরের থেকে একজন এসে আপনার ওজন কতক্ষণ রক্ষা করবে? জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারে শেষ করব মানন ভাইকে দিয়ে। মানুষের দল, ভুল ত্রুটি হবে। আসলে এই ভুল ত্রুটি বা সামনের যে অবস্থার সময় আমরা দেখছি, এই বিরোধগুলো কি আসলে কোথায় নিয়ে যাবে? আসলে দেখেন, কি মনে হয় শেষ করবো? মোস্তফা ভাই যেটা বলেছেন, দেখেন, জামাত কিন্তু কখনো কোনো বড় কোনো পোস্ট, পদবি, স্থান চায় নাই বিএনপির কাছে, বরঞ্চ ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়েছিল, জামাত কিন্তু ফেরত দিয়েছে যে আপনি আগে জুলাই মানে সনদের গণভোটের রায় বাস্তবায়ন করেন, দেন যদি আমি ওটা আমাদেরকে দেন অ্যাকর্ডিং টু ল, তাহলে আমরা এটা গ্রহণ করব। এটা কিন্তু গ্রহণ করে নাই। জামাত কিন্তু মন্ত্রিত্ব চায় নাই, জামাত কিন্তু কোনো সচিব চায় নাই, ডিসি চায় নাই, এসপি চায় নাই। আর যেটা বলেছেন ওই সময়ের কথা, জামাতই একমাত্র বলেছে যে লটারির মাধ্যমে করেন, দরকার কি, তাহলে দলীয় এজেন্ডা বাদ দেন। এই জায়গাগুলো কিন্তু জামাত ভাগাভাগিতে বিশ্বাস করে না, জামাত মেধায় বিশ্বাস করে। আজকে ভাইস চ্যান্সেলর করার ক্ষেত্রে আপনাকে তো দলীয় দেখার কোনো দরকার নেই, সবার সিবি আছে,
কে কয়টা আর্টিকেল লিখেছে, কার কোন রিসার্চ জার্নালে কি আছে। আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আমাকে তো চেহারা দেখে প্রমোশন দেয় না। আমার তো বই থাকতে হয়, আমার আর্টিকেল থাকতে হয়, আমার পারফরমেন্স থাকতে হয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনারে আমার পারফরমেন্স থাকতে হয়। এখানে এরকম বহু লোক বিসি আছে, আমি নাম ধরে ধরে এক এক করে বলে দেবো, যারা জীবনে একটা ইংরেজিতে প্রেজেন্টেশন দেয় নাই, যারা আরবিতে একটা বক্তব্য দেয় নাই, যারা একটা ইন্টারন্যাশনাল সেমিনারে একটা পেপার প্রেজেন্ট করে নাই, যাদের ইন্টারন্যাশনাল মানের একটা মানে জার্নালে কোনো পাবলিকেশন নাই, আপনি সেখান থেকে নিয়ে এসে কোথায় মরা মানুষের উপরে একটা গবেষণা করে মানে একটা পিএইচডি ডিগ্রি নিয়েছে তাদের পরে দিয়ে আপনি কি করে দিচ্ছেন, তাদেরকে ভিসি করে দিচ্ছেন। এটা দুর্ভাগ্য, শেম, মানে এটা কি আমাদের জন্য তাহলে কি শেম। কোটা না মেধা? হ্যাঁ, এটা কুটা আসলে না মেধা, কোথায়- সেই জায়গায় আমরা পরাজিত হচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমরাই রাজপথে কুটা না মেধার, আপনি জামাত শিবির থেকে দেওয়ার দরকার নেই, আপনার বিএনপি থেকেই দেন, কিন্তু বিএনপিতে এরকম অনেক যোগ্য লোক আছে, তাদেরকে দেন, তাদেরকে দেন। আমরা চাচ্ছি না জাতির লোকেরা দেখবে বিএনপি করলেও ওই লোকটার কি আছে, যোগ্যতা আছে, তার মেধা আছে। এই বাংলাদেশের বাইরে বহু মেধা আপনার বিএনপিরই পড়ে আছে, বাংলাদেশের বাইরে থেকে তাদেরকে নিয়ে আসেন, সমাদর করেন, তাদেরকে সেই জায়গাগুলোতে পুশ করেন, আমার জাতি উপকৃত হোক। যারা একটা লাইন লিখতে গেলে তাদের কষ্ট হয়, তাদেরকে দিয়ে আপনি কি মানে বিশ্ববিদ্যালয়ের সার্ভিস নেবেন, আমার বুঝে আসে না। আমরা তো অনেকের ছাত্র ছিলাম, দেখেছি তো জীবনে, বাস্তব জীবনে। আর একটা জিনিস আমি বলবো যে বাংলাদেশ জামাত ইসলামী শয়তান লালন করে না, পালন করে না, শয়তান বিতরণ এবং অ্যাটাক থেকে বেঁচে থাকার জন্য সেখানে কর্মসূচি আছে, কিন্তু অন্য জায়গায় আমরা এটা দেখি না। আর সবশেষ বলতে চাই, দেখেন যে আজকের যে জুলাইয়ের স্প্রিট, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, তারপরে গুম খুন, আয়নাঘর, এই যে আয়নাঘর যে গুম হয়ে গেল, এই গুম কমিশনের যে কার্যক্রম কি আমরা এখানে বাস্তবায়ন করতে পেরেছি? আমরা পারি না। পিএসসিকে আমরা স্বাধীনতা দিতে পারছি না। বিচার বিভাগের একটা স্বাধীন সচিবালয় ছিল, ওইটা রিফর্মের আগেই বিএনপি কি করবে বলছে, আমরা ভবিষ্যতে এর চেয়ে ভালো করব। তাহলে ভালো করার আগে এটাকে ডিসমিস করে দিলেন কেন? এটা তো না। ইউজিসিকেও একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে দিচ্ছেন। তাহলে এভাবে করে তো একটা রাষ্ট্রযন্ত্রকে আপনি বেশি দিন সবার আগে বাংলাদেশ করতে পারবেন না। আমার আবার সবাইকে বলতে হবে যে সবার আগে বিএনপি হচ্ছে, এই জায়গা থেকে বিএনপি যতদিন উদ্ধার না হয়ে জনগণের আস্থায় আসতে না পারবে, আমরা বলছি না আপনি জামাত থেকে দেন, আপনি এনসিপিকে থেকে দেন, কিন্তু আপনি এমন গ্রহণযোগ্য লোকদেরকে দেন যাদের মাধ্যমে দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, আমার সন্তান এই দেশকে গর্ব করে বলবে যে আমি অমুক শিক্ষকের কাছে পড়েছি, উনি বিএনপি করে, কিন্তু ওনার ভিতরে কি ছিল, ওনার ভিতরে একাডেমিক এক্সেলেন্সি ছিল। সেরকম লোকদেরকে অবশ্যই আছে, কেন নয়? সবাই কি মানে ইয়ে নাকি? অবশ্যই সব দলে আছে, অনেক যোগ্য মানুষ আমরা আমাদের পরিচয় পরিচিতিও আছে, তাদের সান্নিধ্যও আছে, কিন্তু আপনারা তো সেগুলোকে লালন করছেন না, বরঞ্চ মানে চোখ বন্ধ করে যে আপনার আনুগত্য করে, আপনি এরকম লোকদেরকে বাঁচতেছেন, চোখ বন্ধ করে আপনাকে রেখে তারা পালিয়ে যাবে, আপনি একাই থাকবেন। ধন্যবাদ। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।